একটা নোটিশ দিয়েছি। নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরই দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে, মানে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে আমি নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষময় এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এইসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি কি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর। মনে পড়ছে? অনেকেই আমায় মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরই সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অবধিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে, এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছেন। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছে সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর টুত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তাই তারেক রহমান কি পুতুল সরকার, পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো, এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে।
এনসিপির নেতারা এখন ছাত্রদলের হাতে মার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে। সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না। সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট, সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটার কিন্তু মাপ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে 151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোষ আপনার দেশে পৌঁছেছেন। তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আছে কে? দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশন তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা আর দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে? আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবে না, মানে ছেড়েও কথা বলবেন না। আপনাদের দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষায় নেই, রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে, তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের এই সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন। এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায় বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখা কথা বলা হয়েছে,
আমি যেটা বলেছি, 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়কপথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয়, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান, কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং, আর আমাদের নরেন্দ্র মোদী, আর জয়শঙ্কর, আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তো তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোষ তিনি যে যাচ্ছেন, সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনের ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন। নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। মানুষের ঢাল যদি থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং অমলের ইন্টারভিউটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। হাই কমিশন খুব নার্ভাস। আমি আমার দর্শকদের কাছে একটি, গৌতম লাহিড়ী আপনি কি শুনতে পান? জি, আমি আমার দর্শকদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে কি? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে 94% মানুষ, না বলেছে 5% মানুষ, জানি না বলেছে 1% মানুষ। ভোটে অংশ নিয়েছে 7100 মানুষ। এখন এখানে আমার দর্শকরাও একটি প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনা যে প্রকাশ্য আসছেন না, সেটি কি ভারতের চাপে নাকি ডক্টর ইউনূসের ভয়ে? আপনার মন্তব্য জানতে চাই। দুটোই হাস্যকর জবাব। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি প্রথমে শুরু করেছেন, আপনাদের সমস্তটাই যে একদিনে সব শেষ হয়ে গেল আর তো প্রশ্ন থাকতো না কোনো। তিনি শারীরিকভাবে উপস্থিত হলেন, জবাব দিলেন, একটা অপেক্ষা, কৌতূহল থাকা দরকার না? কৌতূহল আছে প্রথমে নিশ্চয়ই। আপনি জানেন তিনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন, কোথায় জবাব দিলেন? শোনেন, শারীরিক বা আপনার রাষ্ট্রের থেকেও সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সাইবার অপরাধীরা। আপনি কোথা থেকে বলছেন, আমি এই মুহূর্তে আমি কোথা থেকে বলছি, সাইবার অপরাধীরা সবচেয়ে আগে ধরতে পারে দেন রাষ্ট্রের ইন্টেলিজেন্স। তাদের অনেক এগিয়ে আছে। শেখ হাসিনার জীবনের নিরাপত্তাটা সবচেয়ে জরুরি, সেটা আপনাদের এই আবেগটা অত জরুরি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যদি প্রয়োজন মনে করেন, আমি তো বলেছি, ঘোষণা করেছি, তিনি দরকার হলে এরপরে ধাপে ধাপে প্রথমে নেত্রীদের বলেছেন, কর্মকর্তাদের ভাষণ দিয়েছেন, সাংবাদিকদের ভাষণ দিলেন অডিওতে, এরপরে প্রয়োজন হলে তিনি আসবেন ভিডিওতে, আপনি চেহারা দেখতে পাবেন। কারণ আমি যতটুকু বুঝি টেকনোলজি, আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে ফোনে কানেক্টেড হয়ে থাকেন, আপনি ভিডিও দিলেন না, কিন্তু সামহাউ ভিডিও অফ করে আপনি কানেক্টেড, ইট ডাজন্ট মিন যে আপনি বেশি সিকিউরড। আপনি যদি ইন্টারনেটে কানেক্টেড হন, সেটা ভিডিওতে হন আর অডিওতেই হন, দুটাই অনিরাপদ। তো তাকে, ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম, আপনি চান শেখ হাসিনার জীবনের নিরাপত্তাটাকে বিঘ্নিত করা উচিত। অবশ্যই না, না 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 না, আপনি যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি যদি ভালোবাসা থেকে থাকে এই প্রশ্ন করবেন না।
এই আমি প্রশ্ন করবেন না, কারণ আমার কাছে মনে হয় আপনি চাইছেন না শেখ হাসিনা জীবিত থাকুক। ও মাই গড, কি বলেন এটা আপনি? সোজা কথা আপনার বিরুদ্ধে আমি অভিযোগ আনছি। আপনি চান না শেখ হাসিনা জীবিত থাকুক। আর শেখ হাসিনা কিভাবে জীবিত থাকেন ভারতের নিরাপত্তা রক্ষীরা তা দেখছেন। আপনারা বাংলাদেশি মানুষরা তাকে নিরাপত্তা দিতে পারেননি। ইউ আর ফেল্ড। আপনারা 17 বছর তার সঙ্গে থেকে তাকে জীবনের নিরাপত্তা দিতে পারেননি, তাকে আপনারা বাঁচাতে পারেননি। আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং ভারত সরকার কি করবে না করবে সেই ব্যাপারে আপনাদের কোনো জ্ঞান শুনতে আমি রাজি নই। 1 নম্বর কথা, তিনি যখন আসবেন তিনি যজ্ঞের সঙ্গে সম্মানের সঙ্গে তিনি যাবেন। এই আপনাদের ওই বিদেশে থেকে বসে বড় বড় কথা বলা এটা দয়া করে বন্ধ করুন। এই দয়া করে প্রশ্ন করাটা বন্ধ করুন। তিনি যেটা করছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে করছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য করছেন। সেটা আপনি কি চাইছেন সেটা বড় কথা নয়, আপনি যেটা চাইবেন সেটা তাকে করতে হবে। সেটা যদি করতেই পারতেন তো 5ই আগস্ট থেকে তাকে কেন বাঁচাতে পারেন? এই অপরাধ আপনি আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীর উপর দিচ্ছি। বাঁচিয়েছে ভারত, ভারতের বিমান, তিনি বাংলাদেশের বিমানে করে ভারতে আশ্রিত হয়েছে। আপনি আজকে তার কাছ থেকে দাবি করছেন যে তিনি কেন ভিডিওতে এলেন না। ভিডিওতে আসাটা বড়, নাকি আপনি রাস্তায় নেমে বাংলাদেশে 71 সালের মতো রাস্তায় নেমে আন্দোলন কেন করেননি? আপনি কেন বিদেশে আছেন? আপনি বিদেশে থাকবেন আর শেখ হাসিনা সশরীরে উপস্থিত তার জীবন বিপন্ন করবেন, এইটা চাইছেন তো? এইটা চাইছেন? এটা হবে না, আপনাদের এই কনস্পিরেসি সফল হবে না। তিনি ফিরবেন বাংলাদেশে, সসম্মানে ফিরবেন এবং তিনি ন্যায্যভাবে ফিরবেন। যে পদ্ধতিতে ফিরবেন সেটা সব লড়াইয়ের একটা ব্যাকরণ থাকে। সব ব্যাকরণ আপনাদের আদর্শ মেনে আপনাদের নিয়ম মেনে চলতে পারে না। এটা আমি বলছি, আপনাকে বলবেন ভবিষ্যতে আপনাদের কোন ইউটিউবার এই প্রশ্ন জীবনে করবেন না তিনি কেন কিভাবে কি করছেন। তাকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই, কারণ তাকে আপনারা বাঁচাতে পারেননি। সোজা কথা, আপনাদের ব্যর্থতা আগে নিজে স্বীকার করুন। আমি পারিনি শেখ হাসিনাকে বাঁচাতে, এটা আগে স্বীকার করুন, তারপরে সব কথা বলবেন। আমি খুব দুঃখিত, আপনাকে খুব রূঢ় ভাষায় বলেছি, কিন্তু আমি আপনাদের কথা থেকে আপনাদের যে আবেগকে আমি সম্মান করি। আপনারা চাইছেন যে কালই শেখ হাসিনা ফিরুন, আপনারা চাইছেন কালই শেখ হাসিনা আপনার সামনে উপস্থিত হোক। এই আবেগকে আমি সমর্থন করি, এই আবেগকে আমি সহানুভূতি দেখাচ্ছি, কিন্তু কতগুলো বাস্তবতা তো মেনে চলতে হবে। কতগুলো আবেগের দ্বারা তো রাজনীতি হয় না, তাই না? আপনাকে তো ভাবতে হবে তিনি বাংলাদেশের একমাত্র ভরসা, তাকে তার জীবন বিপন্ন হোক এটা আমরা চাই না, আমরা ভারতীয়রা চাই না। আপনারা কি চান না চান সেটা আই কেয়ার এ ফেক ফর দ্যাট। আমরা ভারতীয়রা মনে করি তার বেঁচে থাকাটা জরুরি, তিনি বাংলাদেশের অপরিহার্য একজন। যখন আমরা মনে করব দরকার হলে তাকে আপনি জেনে রাখুন, তাকে আমরা দরকার হলে আবার ক্ষমতায় বসিয়ে দেবো। এবং বেসামরিক প্রশাসনের কর্তাদেরকে চাকরিচ্যুতি ঘটাচ্ছে, যাদের চাকরি বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ডিপটি সেক্রেটারি, অনেকে জয়েন্ট সেক্রেটারি। এবং রাষ্ট্রের এই কর্মকর্তাদের পেছনে আমাদের জনগণের যে অর্থ, শত শত কোটি টাকা বিনিয়োগ করে একজন জয়েন্ট সেক্রেটারি তৈরি করা হয়। সে যখন তার যে মন এবং মননশীলতা, কর্মের এবং দক্ষতার যে শ্রেষ্ঠতম অংশটুকু যখন জাতিকে দেবে, ঠিক সেই সময়টিতে তাদেরকে বঞ্চিত করা হলো। অভিযোগ, তারা সেই 2018 সনের নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতা করেছেন। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, যেটা 91 থেকে তো বিএনপির জমানাতে শুরু হয়েছে, এর আগে তো প্রশাসনে এত দলবাজি ছিল না, এমনকি এরশাদ জমানাতেও ছিল না। খুঁজে খুঁজে আত্মীয়দেরকে, মামার বন্ধু, বাবার শ্যালক, মানে এরকম নানা পরিচয়ে সামরিক বেসামরিক বাহিনীতে, বিচারালয়, তারপর দলীয় পান্ডাদেরকে চিফ জাস্টিস বানানো থেকে শুরু করে এই অপরাধগুলো প্রথম শুরু করেছিল কারা বলেন তো? এরপর যখন এটা একটা ট্র্যাডিশনে চলে আসছে, সেই ট্র্যাডিশনের মধ্যে যদি একবার কেউ পড়ে যায় সেখানে আসলে কিছু করার থাকে না। এখন যেমন ধরেন, যদি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার ভাগ্নির জামাই। শেখ হাসিনা তাকে আদর যত্ন করে লালন পালন করেছেন,
ওই পদে বসিয়েছেন। আচ্ছা, শেখ হাসিনার জন্য কি তার একটা উফ শব্দ করার শক্তি ছিল? কিংবা এখন তিনি পারছেন? পারেন নাই তো, একটু পারেননি। কিংবা শেখ হাসিনার একেবারে অনুগত শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি শেখ হাসিনার জন্য একটা ডট, জাস্ট একটা ফোঁটা দিতে পেরেছেন? কিংবা যে মঈনুদ্দিন সাহেবকে তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, বেগম জিয়া, সাইদ ইস্কান্দার সবাই মিলে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে মাসুদ উদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ আত্মীয়, জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারা কি ১/১১ যখন ঘটে গেল, জিয়া পরিবারকে কোনো রকম সহযোগিতা করতে পেরেছিলেন? সিঙ্গেল নো। গত ১৭ বছরে জামাত এবং বিএনপির অসংখ্য লোক এই প্রশাসনে ছিলেন। তারা কেউ কি বিএনপি বা জামাতকে সাহায্য করতে পেরেছে? সম্ভব ছিল? বা এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা কি আওয়ামী লীগের কোনো একটা লোককে, কোনো ওসি, কোনো ডিসি, কোনো মানে বিচারক এটা সিঙ্গেল উপকার করতে পারবে? পারবে না। আমাদের দেশের প্রশাসন যন্ত্রটা সবসময় ক্ষমতাসীনদের দাবিদারি করে। আর ক্ষমতাসীনরা যে তাদের আত্মীয় বা দলীয়করণের নামে বিভিন্ন লোকদেরকে তারা যে তোষণ করে, এটা আলটিমেটলি তাদেরও ক্ষতি হয়, সেই কর্মকর্তাদেরও ক্ষতি হয়। কিন্তু ইন জেনারেল সেন্স বিরূপ সময় কখনোই মানে যাকে বলা হয় এরা কোনো কাজে আসে না। এখন ধরেন বিএনপির অনেক মাস্তান বের হয়েছে, এলাকাভিত্তিক মাস্তান, এইখানে ধাক্কাধাক্কি করে, ওখানে এটা করে, ওইটা করে, গাড়ির সামনে দৌড়াদৌড়ি করে। এগুলো তো আসলে এখন তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতারই দরকার নেই, সালাউদ্দিন সাহেবের দরকার নেই। এখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় ফোর্স আছে, এখন মাস্তান গুন্ডা কোনো কিছু দরকার নেই। কিন্তু এই লোকগুলো অনেকে দেখা গেল, সালাউদ্দিন সাহেব টেলিফোন করেছে, এরা ফোন ধরেনি। বিএনপির অনেক ছাত্রদলের, যুবদলের অনেকে ফোন ধরেনি। ফলে সালাউদ্দিন সাহেবকে তার এই বিভিন্ন কমেন্ট, মানে মাস্টার মাইন্ড হিসেবে এখন যে সকল কথাবার্তা হচ্ছে, জুলাই আগস্টে যে রাজপথে সেই আন্দোলন গড়ে তোলানোর জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য তাকে বাইরের লোকের সাহায্য নিতে হয়েছে। তাকে টাকা দিতে হয়েছে নুরুল হক নুরুকে, টাকা দিতে হয়েছে রাশেদকে, গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদকে। আমতারেকের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ হতো, এবং এই আমতারেক, নুরু, রাশেদ মূলত ওনারাই ছিলেন, এই জোনায়ের সাকি, তারাই ছিলেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের মূল হাতিয়ার। তিনি তার দলের লোক দিয়ে মানে তাদের বিপদের সময় একটা গাছের পাতাও নড়াতে পারেননি। তাহলে এখন এই সময়টাতে বাহাদুরি দেখায় লাভটা কি? তো একইভাবে কিন্তু প্রশাসনের অনেক কর্মকর্তা আমি চিনি, যারা এই ইউনূস জমানায় মানে শেখ হাসিনা পর্যন্ত সিনিয়র এডিসি ছিল, সিনিয়র সহকারী সচিব, এই 2 বছরের মধ্যে সচিব হয়ে গেছে। তাদের গায়ে তেলে ঝুলে পোশাক আশাকে তাকানোই যায় না। আর ওই সময়টাতে তারা যে বিএনপি করতো, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, কিন্তু বিএনপির একটা লোককে কোনোদিন তারা এক কাপ চা খাওয়ায় নাই। বিএনপির লোক দেখলে ভয়ে দৌড়ে পালাতো। আমার ঘনিষ্ঠ কয়েকজনকে দেখেছি, তারা ভয়ে আমার সাথে কথা বলতো না। একদিন এয়ারপোর্টে একটা কর্মকর্তা আমাকে দেখে সে কি দৌড়, আমি জানি যে সে বিএনপি করে। তারপর তাকে ধরে নিয়ে আসলাম বলে, তোমার কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা কিছু বলবে না। কিন্তু মানে চারিদিকে 10টা গোকরা সাপের মধ্যে দাঁড়া করে রাখলে যা হয়, ওই কর্মকর্তাটি এয়ারপোর্টে যতক্ষণ আমার সাথে ছিল শেখ হাসিনার জমানাতে, ও ভয় থরথর করে কাঁপতেছিল কখন তার চাকরি চলে যায়। এই অবস্থা হয়েছে। তো সেখানে এই যে গণহারে সামরিক বেসামরিক প্রশাসনে যে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে, এতে করে পুরো প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে। আমি আমার নিজের 2টো অভিজ্ঞতা বলি। আমার জেলা দিয়ে, যেহেতু 18 নির্বাচন নিয়ে যারা ডিসি ছিল, তো তাদের সবার চাকরিচ্যুত করা হচ্ছে, এসপিদেরকে করা হচ্ছে। তো পটুয়াখালীতে 2018 সনে আমি, আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন ছিলাম, মোশাররফ সাহেব ছিলেন। তো মোশাররফ সাহেব
তিনিও ভালো বলতে পারবেন। এখন খেপুপাড়ার যিনি এমপি, কলাপাড়ার যিনি এমপি, আর বাউফলের শহীদুল আলম তালুকদার ছিলেন, তিনি আসতেন না। কিন্তু আমি আর মানে যাকে বলা হয় আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন মানে মারাত্মক মানে প্রশাসনিক যাকে বলা হয় হেনস্থার শিকার হয়েছে। কাজেই পটুয়াখালী ওই প্রশাসনে কারা কারা কী করেছেন আমরা ভালো জানি। এখন ওই সময়টাতে ডিসি ছিল সম্ভবত মুহিব বা এরকম একজন নাম ছিল, মুহিত বা মুহিব, জেন্টেলম্যান ভদ্রলোক, আর্মিতে থেকে আসছে। তো এখন অনেক কিছু হচ্ছে আমাদের সামনে। তো আমি একদিন ভদ্রলোককে ফোন করলাম যে ভাই, একটা সময় যাবে যখন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই সমাজে তো ব্যক্তি গোলাম মোল্লা রনির একটা মানে কিছুটা হলেও তো একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করছেন কেন, বা প্রশাসনে যে আপনি আমার ফোন ধরছেন না, এরকম কেন করছেন? তো সে অনেকটা অসহায়ের জন্য বললেন যে স্যার, আপনি বুদ্ধিমান মানুষ, আমি শুধু বলি যে আপনার কোনো লেখা আমার বাদ যায় না, আমি আপনার সব লেখায় পড়ি। আমি বললাম বুঝতে পেরেছি, ইউ আর আনডান। এখন এই ভদ্রলোকের কিন্তু চাকরি চলে গেছে, এই ভদ্রলোকের চাকরি চলে গেছে, কিন্তু সে মূলত আনডান ছিল, কিছু করার ছিল না। কিন্তু সে যে মানে ওখানে যা কিছু করছে তার 100 গুণ অপরাধ করছে এসপি। তো এসপি যে ছিল সে আবার আমার 3 নম্বর ভাইয়ের ক্লাসমেট ছিল। আমি খুব আশাবাদী ছিলাম এসপিটা ভালো ছিল। ওর নাম ছিল সম্ভবত আজিম বা এরকম কিছু একটা ছিল, নাম জানি না, নামটা মনে নাই। এসপির যন্ত্রণায় পুরো মানে জেলাতে তাণ্ডব হয়ে গেছে, কারণ এসপি কোন অবস্থায় আছে। আবার এসপি যে বদমাইশি করেছে তার সাথে 100 গুণ বদমাইশি করছে তার একটা এডিশনাল এসপি ছিল, আমি তার নামটা মনে করতে পারছি না। প্রতিদিন সেই এডিশনাল এসপিটা প্রতিদিন সে করতো কি, এই আলতাফ চৌধুরীর বাড়ি ভাঙতে যেত, দাঁড়ায় থাকতো, মানে ওই যুদ্ধের যে এক ধরনের পোশাক পরে, সেই পোশাক পরে সে মানে জুতো একদম বুট এই পর্যন্ত থাকে না, এগুলোকে কি বলে, ওয়ার বুট বলে, এগুলোর পরে দাঁড়িয়ে থাকতো আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে বাড়ির মধ্যে পাঠাতো ভাঙচুর করার জন্য। একদিন এরকম একটা ঘটনা, আমি আলতাফ চৌধুরীর বাসায় ছিলাম। আলতাফ চৌধুরী সাহেব উনি আমরা বললেন যে রনি চলো আমরা বের হয়ে যাই, আমরা গ্রামে যাই, ওই বাইরে ওই বদমাইশটা আসছে, তো বদমাইশটা আসছে এখনই, বাড়িটা ভাঙচুর হবে, তুমি আসো তো, তো যার জন্য বিব্রত হবে, চলো ওদেরকে স্বাধীনভাবে ভাঙচুর করতে দেই বলে আমরা বের হয়ে গেলাম। তো ওই বাইরে এডিশনাল এসপি যে দাঁড়ায় আছে, তো আমি তো মানে কোয়াইট, তখন আমাকে সবাই চেনে, তো সে আমাকে দেখেই নাচেনার ভান করলো, অন্যদিকে তাকাই আছে, আমিও নাচেনার ভান করলাম। কিন্তু আলতাফ চৌধুরী সাহেব আগেয়া গেলেন, সালাম দিলেন, হ্যান্ডশেক করতে চাইলেন, ওই বদমাসটা হ্যান্ডশেক পর্যন্ত করলো না। এডিশনাল এসপি হ্যান্ডশেক করলো, অন্যদিকে তাকিয়ে রইল। তো এর শাস্তি কি হয়েছে? পটুয়াখালীতে ওই সময়তে এডিশনাল এসপি, আমি নামটা মনে আসতেছে না, সে হয়তো দেখা যাবে যে কোনোভাবে বেরিয়ে আছে। আর এক বদমাইশ এডিশনাল এসপি ছিল, এ ঢাকাতে একটা এসবির একটা বড় পদে ছিল, নাম বলবো না। এই বিএনপি লোকদের উপর তদারকি করতো, বিএনপি লোকদের উপর তদারকি করতো এবং বিএনপি লোকের সাথে গিয়ে মিশে তারা বলতো আমি বিএনপির লোক, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু ওই সময়টাতে শেখ হাসিনার জমানাতে যত প্রাইস পোস্টিং আছে সবগুলো নিয়েছে, এই জমানাতে এসে দেখা গেল পরপর 2টো প্রমোশন পাইছে, তার তো কিছু হয়নি। টাকা পয়সা গাল গুল ফুলে কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ জানে। আবার ধরেন ওই যে আমি যে ডিসির কথা বললাম, নিরহ ভদ্রলোক সে ছিল, কিন্তু ওই ডিসির পরে আরেকটা ডিসি গেছে, ওর নাম বোধহয় কামাল। এখন সে কি বলবো, আজরাইলের সেও খারাপ, পুরো পটুয়াখালীর বিএনপির লোকের জীবন তছনছ করে দিয়েছে। আমার গ্রামের বাড়িটা ভেঙে, শুধু আমার বাড়ি না, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী সব জায়গাতে কান্নার রোল দিয়ে দিয়েছে। ইউনূসের জমানাতে সে প্রমোটেড হয়েছে, ভালো একটা পোস্টিং আছে, আমি ওর নাম কামাল নাকি যেন নাম। আমি একদিন বিএনপির আওয়ামী লীগের এক লোকের চাকরিচ্যুত হয়েছে, এডিশনাল সেক্রেটারি আমার পরিচিত। তো সে মানে ওই যে ডিসি 18তে ডিসি ছিল, আসছে আমার অফিসে। আমি বললাম যে দেখো তো ওই কামাল কোথায় আছে। তো সে কামালকে ফোন করলো, ফোন করে বললো যে কামাল তুমি এখন কোথায় আছো? বলে স্যার আমি তো অমুক অমুক জায়গাতে আছি। তো সে মাথায় হাত দিল, আল্লাহ, এই তো প্রাইস পোস্টিংয়ে, এখন তো এখানে সাধারণত যারা সরকারের খুব ভালো দৃষ্টিতে থাকে, তো তারা তো এখানে মানে প্রাইস পোস্টিং এটাতে, এই জায়গাতে সে আছে।
এখন আপনি চিন্তা করেন যে যে ডিসি 18তে দায়িত্ব পালন করলো, কিন্তু আওয়ামী লীগের মানে পক্ষে কোনো কাজ করেনি, আর বিএনপির কোনো লোককে আসলে হয়রানি করেনি, সে নিরীহ বেচারা মানুষ, অসহায় ছিল, তার চাকরি চলে গেল। কিন্তু 1 বছর পর তার যাওয়ার পরে যে ডিসিটা গেল, পুরো 1-1.5 বছর ধরে মানুষের জীবন, সমস্ত বিএনপি লোকদের জীবন হারাম করে দিল, সেই আমলে প্রমোশন পেল। তাকে আপনি কি করতেছেন বলেন? যে ওই যে এডিশনাল এসপির কথা বললাম, ঢাকাতে আর এক এডিশনাল এসপির কথা বললাম, এই আমলে সে হয়তো ডিআইজি হয়ে গেছে। আর এক লোক এখন মানে আমার পরিচিত এক লোক ছিল, এসপি ছিল আওয়ামী লীগ জামানাতে, এখন সে এডিশনাল আইজি হয়ে গেছে, সারাক্ষণ বিএনপির পক্ষে লেখে। ওই সময়তে সে বলতো আমি আসলে বিএনপি করি নাই, কোনোদিন জামাতে করি নাই, বিএনপি করি নাই, আমি আসলে আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম। কিন্তু দেখেন আওয়ামী লীগ আমাকে মানে অযথা পানিশমেন্ট দিয়েছে। এখন দেখা গেল যে এরা সবাই মানে বিএনপির হয়ে এই সময়টাতে সমস্ত পদ পদবি নিয়ে এই কদিন আগে রিটায়ারমেন্ট চলে গেল। ফলে এই যে সরকার যা কিছু করছে, এটা ধারাবাহিক কোনো কর্ম নয়, এটা স্বাভাবিক কোনো কর্ম নয়, এটা রীতিমতো জুলুম হচ্ছে। এটা প্রশাসনের উপর জুলুম হচ্ছে, আর্মির উপর জুলুম হচ্ছে, পুলিশের উপর জুলুম হচ্ছে। আর সত্যিকার অর্থে সময় নিয়ে যদি যারা যারা সত্যিকার অর্থে এই অপকর্মগুলো করেছে, যদি এমপি প্রার্থী, তারপরে ওই সময়তে যারা ওয়েলা জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের কাছ থেকে যদি রিপোর্ট নেওয়া হতো যে 2014 থেকে 24 পর্যন্ত কোন কোন কর্মকর্তা উপজেলাতে টিউনো থেকে ধরেন, ওসি থেকে ধরেন, কোন কোন লোকগুলো তোমাদের জীবনকে হারাম করে দিয়েছে, মিথ্যা মামলা নিয়েছে, মোবাইল কোর্ট বসিয়েছে, তোমাদের বাড়িঘর লুট করেছে, সব কিছু করেছে। আচ্ছা, মানে মুজিবুর রহমান সরোয়ারের কথাই শুনেন। আমরা দুঃখের কথা বলতেছিলাম, মেজর হাফিজের কথা ভুলাতে, এই যে এখন রাষ্ট্রপতি, তা আমরা একটা আড্ডাতে মানে বলতেছিলাম নিজেদের দুঃখের কথা। তো মুজিবুর রহমান সরোয়ার বললেন যে ভাই আপনি তো অনেক লাকি, আপনার বাসায় তো ডিসি সাহেব ঢুকে নেয়, আমার বাসায় রাত্রি 12টা 1টা 2টার সময় ডিসি 10-12 জন লোক নিয়ে, মাস্টার নিয়ে সোজা ঢুকে যেত বাড়ি চেক করার জন্য। সেই ডিসি এখন কোথায় আছে বলেন? এরপরে মেজর হাফিজ বললেন যে এরকম ব্যাপার, বলে যে আমি এই যে এখানে ঢাকাতে আমার লঞ্চ, মানে যেদিন আমি নমিনেশন পেলাম, ভিতরে নিয়ে আমাকে মাঝনদীতে নিয়ে লঞ্চে আগুন ধরাই দিল। আমি কোনো মতে নৌকায়, বুড়া মানুষ, 80 বছর বয়স বুড়া মানুষ, নৌকায় করে প্রাণ নিয়ে সেখান থেকে রক্ষা পেলাম। তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে বললাম যে নুরুল হুদা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি কি করলা? তো বলে যে স্যার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আলাদা প্রোটেকশন দিচ্ছি। সেই আলাদা প্রোটেকশনই এলাকাতে গেলেন, সেই এলাকাতে গিয়ে তার বাড়িকে ঘেরাও করে রাখলো মাস্তানরা, ডেইলি সরাসরি গুলি করতো তার বাড়িতে, ঘর থেকে বেরোতে পারতো না। তার যত লোকজন আছে সবাইকে রামদা দিয়ে কাঁচা হলো। সেই সময় ভোলাতে এসপিকে ছিল, সেই এসপির অবস্থা কি, শাস্তি হয়েছে? যদি রিটায়ারমেন্টে গিয়ে থাকে তাদের শাস্তি কি হয়েছে? এই জিনিসগুলো যদি আপনি শাস্তি দিতে চান কাউকে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যারা ভুক্তভোগী আমাদের সাক্ষ্য নেন। কিন্তু পুলিশে এক পুলিশ হঠাৎ করে বিএনপি পুলিশ হয়ে গেছে। আরে বাবা, বিএনপি পুলিশ, কোনো বিএনপির পুলিশ ছিল না, নাই বিএনপির পুলিশ, কোনো জামাতের পুলিশ ছিল না, সব আওয়ামী পুলিশ ছিল। এখন যারা বলছে মিথ্যা কথা বলছে। কোনো আওয়ামী মিলিটারি ছিল না, বিএনপি মিলিটারি ছিল না, সব আওয়ামী মিলিটারি ছিল, সব এক একজন জিয়াউল হাসান ছিল। জিয়াউল হাসান নিজে ইজ নট এ সিঙ্গুলার পার্সন, ইটস এ প্লুরাল নাম্বার। সবাই আকবর হতে চেয়েছে। কিভাবে আকবর হওয়া যায়, কিভাবে জেনারেল আকবর হওয়া যায়, কিভাবে ডিজিএফআইয়ের প্রধান হওয়া যায়, কিভাবে জিয়াউল হাসান হওয়া যায়, কিভাবে মেজর জেনারেল মুজিব হওয়া যায়, এইগুলোর জন্য রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়েছিল। ওখানে কোনো বিএনপি জামাতের লোক ছিল না। এখন যারা আসছে বলতেছে আমি বিএনপির লোক, মিথ্যা কথা বলছে, এরা মুনাফেক, এরা গুপ্ত। কাজে এদের কথা মতো একটা বাহিনীকে, একটা প্রতিষ্ঠানকে, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করেন না, সামাল দিতে পারবেন না। এটা ভয় থেকে হচ্ছে, অস্থিরতা থেকে হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। এত দ্রুত কোনো কাজ করতে না, মাত্র 4 মাস, এত দ্রুত করতে হয় না। আস্তে 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 আস্তে
সাক্ষ্য নেন, প্রমাণ নেন, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে নেন। শেখ হাসিনা কিন্তু একটা ভালো গুণ ছিল। একবার তার ক্যাবিনেট সচিব সম্ভবত মোশাররফ সাহেব ক্যাবিনেট সচিব ছিলেন। তিনি কি আসছেনই? আমরা বিভিন্নভাবে নিশ্চিতভাবে শুনতে পাচ্ছি যে তিনি আসছেন। আপনার জায়গা থেকে আপনি অনেক জায়গায় বলেছেন, আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন যে তিনি কি আসলেই আসছেন? আমি ওনাকে যতটুকু জানি বা চিনি, তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, যেটা বলেন সেটা থেকে তিনি সরেন না। আমার কাছে এমন কোনো উদাহরণ, তিনি বিশ্বের মধ্যে বৃহৎ সময়ের মহিলা প্রধানমন্ত্রী। ফলে তার যে মর্যাদা এবং তার যে সম্পর্কে ভাবমূর্তি গোটা বিশ্বে ছিল বা রয়েছে এখনো, ভারতে তো আছেই। ফলে তিনি যেটা বলবেন, তিনি অযথা কোনো নাটুকেপনা করার জন্য বলছেন তা তো না। তিনি যেটা বলছেন সেটা তিনি বিশ্বাস করেন এবং বলছেন, এবং ঘটনা আমি এখনো বিশ্বাস করি তিনি ডিসেম্বরে ফিরবেন, যদি তারেক রহমান সরকার অন্য কোনো প্রস্তাব না দেয়। আচ্ছা, তিনি ফিরবেন, কিন্তু এখানে একটা উদ্বেগের জায়গা আছে, উৎকণ্ঠার জায়গা আছে। বাংলাদেশে তার নিরাপত্তা ঝুঁকি ছিল বলে 2024-এর 5 অগাস্ট ভারত সরকারের সহযোগিতায় তাকে ভারতে নিয়ে যায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়। তিনি যদি ফেরেন, ওই যে নিরাপত্তা ঝুঁকিটা তাকে পিছু ছাড়ে না, সেটির কি হবে? এ ব্যাপারে ভারত সরকারের কোনো সহযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে পাঠানোর ব্যাপারে। এবং এখানে যে বাংলাদেশে এসে তিনি থাকবেন, বাংলাদেশ সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে কোনো সমঝোতা বা এরকম কিছু থাকবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো অবশ্যই হওয়া উচিত, কারণ এটা আমি নিশ্চিত জানি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আবহাওয়াটা 2024-এ ছিল, সেই আবহাওয়াটা 2026-এ নেই। 2026-এর ডিসেম্বরে সেটা নেই। কারণ যারা যে আন্দোলন, যেই তথাকথিত আন্দোলন করেছিল, তাদের মুখোমুখি হতে হবে এবার অন্তত লাখো লাখো আওয়ামী লীগ সমর্থকের সামনে। ফলে যেটাকে জয় গৃহযুদ্ধের কথা বলছি। ফলে সেই অবস্থাটা অনুমান বুঝেই, সেটা অনুমান করেই উভয় দেশের মধ্যে একটা সমঝোতা কোথাও একটা হওয়ার সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। আমি আপনাকে আগেও বলেছি, সেইটা ডেডলাইনটা হচ্ছে সেপ্টেম্বর। ফলে সেই সময়টাতেই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলছেন, প্রথম কথা, যে রিপোর্টের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রিপোর্টের, ভলকার তুর্কের রিপোর্টের 80 নম্বর পাতা যদি আপনারা পড়ে দেখেন, সেখানে লেখা আছে যদি এই ফাইন্ডিংস এর কারণে কাউকে ফাঁসি দেওয়া হয়, তাহলে তার সঙ্গে জাতিসংঘ নেই। এবং যদি এই আইসিটি গঠন নিয়ে আপত্তি থেকে থাকে কারোর, অভিযুক্তদের, শেখ হাসিনা তো আছেই, তিনি তো আদালতে দ্বারস্থ হয়েছেন, অন্য আন্তর্জাতিক আদালতে। ফলে সেই ব্যাপারেও কিন্তু জাতিসংঘ সে ব্যাপারে থাকবে না। ফলে জাতিসংঘের এই রায়টা শেষ কথা নয়, এবং সেটা কিন্তু প্রত্যেক বাংলাদেশের মানুষের এটা আর একবার পড়া উচিত। 115 পাতার রিপোর্ট পড়ার দরকার নেই। আমি বলবো যে 70 থেকে 80 পাতা এইটুকু পড়লেই কিন্তু তারা বুঝতে পারবেন যে রিপোর্টে কি বলা আছে। আমি নিজের সাংবাদিকতার বিশ্লেষণ থেকে মনে করি, শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসি হওয়া সম্ভব না, প্রাণহানি হওয়ারও সম্ভব নয়। সেটা করতে পারবে না, যেটা 24-এ পারতো সেটা পারেনি যখন, আর পারবে না, আর করা সম্ভব না। তিনি মানুষের জনতার মধ্যে, জনতা স্রোতের মধ্যে থাকবেন, এবং সেই জনতাই তাকে কিন্তু বাঁচাবে। এখানে একটি প্রশ্ন আছে যে আমাদের মানুষ 24-এ যেমন ছিল, বাংলাদেশের মানুষ 26-এ আজকে প্রশ্নমন হয়েছে, কিন্তু এই যে জঙ্গিদের কথা বলা হয়, জঙ্গিদের মনোভাব তো এখনো সেই মনোভাবেই আছে। কারণ জঙ্গিদের তো ছেড়ে দেওয়া, জঙ্গিদের আমরা বন্দি করতে পারিনি, বর্তমান সরকারও পারেনি। সেই থ্রেটটা আসবে কিনা, সেই শঙ্কার জায়গায় ভারত আসতে পারে। উনি তো গ্রেনেড হামলার সম্মুখীন হয়েছিল, তাই না, বিরোধী দলের পাকাকালে। সুতরাং সেটাকে তো তিনি জানেন, তিনি তো বলছেন আমি এমন একটা, আমার জন্য ওখানে একটা রেড কার্পেট পেতে দেওয়া হবে, তারপরে আমি ফুলের মালা নিতে যাব, ঢুকবো, এরকম তো নয়। উনি তো বলছেন আমি মৃত্যু জেনেই যাচ্ছি,
তিনি তো এরকম যে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, তার উপর জঙ্গিদের কতবার হানা হয়েছে, কতবার হামলা হয়েছে। তিনি বলেছেন, তিনি যেটা বলেন যে আমাকে প্রতিবারই মানুষ মানুষ এবং আল্লাহ বাঁচিয়েছে, আমি জানি এবারও বাঁচাবে, কারণ এটা দৃঢ় বিশ্বাস, এবারও বাঁচাবে। দাদা, আলাপের প্রায় শেষ পর্যায়ে এসেছি। লাস্ট একটা ছোট্ট করে প্রশ্ন, যেহেতু আগামীকাল সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন, এই যে এতক্ষণ আমরা যে আলাপ করলাম বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স, শেখ হাসিনার আগমন, এগুলোর কি একটা প্রাথমিক আলাপ আলোচনা বা পদক্ষেপ কি হতে পারে সার্জিও গোরের আলাপের মধ্যে? এখন সেটা তো দেখুন, আগাম ফোরকাস্ট করা মুশকিল, কিন্তু আমাদের ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় আসেন, তার আগে তার সঙ্গে সার্জিও ঘোষ সাক্ষাৎ করে দেখা করেছিল। তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। তিনি বৈঠক করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, এবং নিশ্চিতভাবে যে তার একটা মানে নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ড একটা প্রিপারেশন আছে। ফলে সেটা আমি আগাম আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, এই কারণেই যে তিনি নামাও চাইবে না, এ ব্যাপারে দুই দেশই সহমত, এবং একই সঙ্গে সহমত যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে দলটি বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে যাদের ভূমিকা, তাদের যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে রাখা হয়, সেটা সীমিতভাবে কর্মকাণ্ডে অনুমতি দিয়ে তারা শুরু করতে পারেন, এতে কিন্তু আমার ধারণা বিএনপির পক্ষেই ভালো হবে। নইলে বিএনপিকে লাগাতার কিন্তু জামায়াতের চাপের মুখে পড়তে হতে পারে। আপনি যে কথাটা বলেছেন শুরুতেই, যে পরিবর্তনটা ঘটে গিয়েছিল 24-এ, আপনি নাম করেছেন লাল পার্টি এবং আমেরিকারও, কিন্তু দেখুন স্বয়ং ইউনুস তো বলেছেন, আমি তো অন্য কারোর কথা শুনতে রাজি নাই, আমি তো স্বয়ং ইউনুসের কথা তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ গিয়ে বললেন, প্রথম গিয়ে, যেটা একটা মেটিকুলাস ডিজাইন, এবং তিনি পরিচয় করিয়ে দিলেন কে মাস্টার মাইন্ড, পরিচয় করিয়ে দিলেন, এবং তাকে সেখানে তিনি যে বক্তৃতা দিয়েছেন বা যে কথা বলেছেন সেটা পুরোটা রেকর্ডেড, এবং সেই রেকর্ডের বক্তৃতায় দেখুন বোঝাই যাচ্ছে। এবং আমি পরে দেখেছি সার্জি সালামের মতো নেতা জুলাই মাসের প্রথম সপ্তাহে তারা নাকি ঠিক করে ফেলেছিল যে ইউনুসই দায়িত্বতে আসবেন। তিনি সেটা সাক্ষাৎকারে বলেছেন 24-এর পরে, 25-এ বোধহয় সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ফলে গোটাটা যে মেটিকুলাস ডিজাইন, সেটা হাসিনা সরকারের অনেক প্রশাসনিক ব্যর্থতা এবং তার কিছু অভ্যন্তরে কিছু মানুষের ধরুন ষড়যন্ত্রে লিপ্ত, আমি যদি বলি ষড়যন্ত্রে লিপ্ত হওয়া নানা প্রলোভনে, সেই কারণেই তারা কিন্তু যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা ছিল সেটাকে ব্যবহার করেছেন। কিন্তু এই বিষয়টা সেটা কিন্তু আজকে সকলেই প্রায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা হাসিনা উৎখাতের একটা ষড়যন্ত্র, নীল নকশা। সেই নীল নকশা যারা তৈরি করেছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, তারা নিজেরা স্বীকার করছেন তো যে আমরা নীল নকশা তৈরি করেছিলাম। তবে একটা মানুষের ক্ষোভের প্রতিফলনে যে সরকার পরিবর্তন হয়েছে, এটা আদৌ সত্য নয়। এবং যে ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, এখন তো ধীরে ধীরে প্রকাশ্য জানা যাচ্ছে যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছিল। স্নাইপার রাইফেল বাংলাদেশে পুলিশ ব্যবহার হয় না। বাংলাদেশে 44 থেকে 45 জন অফিসিয়ালি নিহত, তাদের কে হত্যা করলো সেটার জন্য ইউনুস ইনডেমনিটি আইন বা অর্ডিন্যান্স পাস করলেন, যে কোনো তদন্ত হবে না। কিভাবে ছাত্ররা মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। আবু শহীদ কিভাবে মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। তাহলে গোটাটাই তো একটা ষড়যন্ত্র ছিল। এবং আমি দেখলাম একজন মহিলা ছাত্রী, সে স্বীকার করছে যে মুখে টমেটো সস লাগিয়ে একটা আবহাওয়া তৈরি করেছিল যে তাকে বিভিন্নভাবে জঘন্যভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু আসলে সেই মানে ইউনুসের একজন উপদেষ্টাই, ভিডিওটা আমার কাছে আছে, তিনি বলছেন যে আপু তুমি তো সেই মেয়ে যে মুখে সস লাগিয়েছিলে, টমেটো সস লাগিয়ে রক্তাক্ত মুখ করেছিল। এইভাবে একটা কিন্তু নির্নকশা এবং মেটিকুলাস ডিজাইন তৈরি করে হয়েছিল। তাতে অনেকে ভেবেছিলেন যে সাধারণ মানুষের হয়তো উপকার হবে, আদৌ হয়নি। চাঁদাবাজি এবং সেই ধরনের গুন্ডাবাজি একই রকম অব্যাহত আছে। এখন তো এই চাঁদাবাজির কারণে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল তো শুনলাম বিএনপির ছাত্র দলের সঙ্গে এনসিপি নেতাদের সংঘর্ষ হয়েছে, তার প্রতিবাদে তারা একটা সভা করছে। এখন যে এই পরিস্থিতিটা, সমাজে যদি শান্তি না থাকে, সমাজ এটা পরিষ্কার হয়ে গেছে যে আর যাই হোক শেখ হাসিনার সময় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সমাজে শান্তি ছিল, এবং জঙ্গিরা সব কিন্তু জেলের অভ্যন্তরে ছিল।
উগ্রপন্থী চরমপন্থা তারা কিন্তু কোনো মাথা তুলে দাঁড়াতে পারে। ফলে এই সময়টা তো মানুষ, তাদের ক্ষোভ থাকতে পারে, সব মানুষকে সন্তুষ্ট করা একসঙ্গে সম্ভব না, কিন্তু বাংলাদেশ যে প্রগতির পথে চলেছিল সেই যাত্রাকে রুখে দেওয়াটাও একটা নীল নকশার অন্তর্গত বিষয় ছিল, একটা ধারা ছিল, সেটা আজকে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপিও জানে তারা কিন্তু দ্বিতীয় সারির দল বাংলাদেশে, আওয়ামী লীগ প্রথম। ফলে তাদেরও একটা অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিতে পারে। ফলে যদি করতে হয় তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন সমঝোতার মাধ্যমেই এটা করতে হবে। সেটা কিন্তু এই শর্তেই যে আগামী 5 বছর পর নির্বাচন হলে তখন নয়, ততদিন বিএনপি রাজত্ব করুক। তার মধ্যে যদি তারা যদি পড়ে যায় নিজেরা মারামারি করে ঝগড়া করে, সেটা অন্য বিষয়, কিন্তু তা না হলে নর্মালি নির্বাচন কিন্তু তাদের আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া, আওয়ামী লীগকে যতই তাদের রাজনীতি করতে যদি দেয় তাদের জামায়াত মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেটা তাদের পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক ছাতার তলায় আসে, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে দূরে সরিয়ে রাখে। এটাই একমাত্র বাংলাদেশের ইনক্লুসিভ পলিটিক্স, সেটাই হওয়া উচিত। এখন আমি জানি না বাংলাদেশ নতুন করে আমেরিকান রাষ্ট্রদূত তিনি মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযোদ্ধা তার কিছু ব্যাখ্যা দেবেন বলে তালিকা শুনছিলাম। করতে চাইছে, জি। হ্যাঁ, সেটা কি যায় না, সেটা না হলে আমরা বুঝতে পারবো। তবে আমেরিকান এম্বাসি ঢাকার যেটা, সেখানে জামায়াতের যে আগে যে প্রভাব ছিল সেটা আর নেই। তাদের মধ্যে 48 জনের মধ্যে প্রায় বেশিরভাগকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা অন্যত্র হয়তো চাকরি করছেন, কিন্তু অনেককে বরখাস্ত করা হয়েছে। আগে জামায়াতে শেখ হাসিনা থাকাকালীন জামায়াতের যে বারমান্ত আমেরিকান এম্বাসির মধ্যে ছিল সেটা এখন আর নেই। আমেরিকান এম্বাসির মধ্যে একদা যারা ওই পশ্চিমা গণমাধ্যমে কাজ করতেন তাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত হতো সেটাও এখন নেই। এখন নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত হয়েছে। তবে আগামী দিন আমার মনে হচ্ছে মানুষকে, শুনুন, শেষ কথা বলে মানুষ, শেষ কথা রাজনৈতিক দল বলে। ফলে মানুষকেও সিদ্ধান্ত নিতে হবে তাদের ভবিষ্যৎ তৈরির জন্য। এরকম একটা অনিশ্চয় অবস্থার মধ্যে আর কতদিন থাকবে, তাদেরও একটা চাপ তৈরি করতে হবে সরকারের উপর যে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে এক হই এবং একটা আদর্শে এক হই। সে আদর্শটা মুক্তিযুদ্ধ, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির কথা বলছি না, মুক্তিযুদ্ধের আদর্শে সকলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে, নইলে বাংলাদেশ আমার মতে আরো রসাতলে যাবে। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার এবং ভারত সরকার, আমরা শুরুতেই দেখেছি যে ভারত সরকারের এই বিএনপি সরকারের মধ্যে একটা স্বাগত জানানোর একটা ব্যাপার ছিল শুরুর দিকে, এবং এখন আমরা সম্প্রতি দেখলাম যে ব্রিক্স সম্মেলনে অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। আজকে বসে আপনি ভারত এবং বর্তমান বিএনপি সরকারের সম্পর্কটাকে কিভাবে দেখছেন? কারণ আমাদের সামনে আরো অনেক কিছু ইস্যু আছে, গঙ্গা চুক্তি আছে, এই বিষয়গুলা আসলে যাত্রাটা কেমন হচ্ছে এখন? দেখুন, সত্যি কথা বলতে গেলে ভারত প্রথম দিন থেকেই তারেক রহমান সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। এরকম প্রথম পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুর পর শোক প্রস্তাব পালিত হয়েছে, সকলে উঠে দাঁড়িয়ে শোক প্রস্তাব পাঠ করেছেন এবং সম্মান জানিয়েছেন। সুতরাং ভারতের দিক থেকে আপনি বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ভারত সরবরাহ করে চলেছে, সে ডিজেলই হোক কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য হোক অথবা বিদ্যুৎ হোক, কোনোটাই বন্ধ হয়নি। এবং বারবার ভারত সহযোগিতার হাত বাড়াতে হয়েছে এক কারণেই, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, ক্ষমতায় একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও একটা নির্বাচিত সরকার, ফলে তার সঙ্গে সম্পর্ক রাখাটা যেমন হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক রাখতো ভারত, তেমনই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও। কিন্তু আমাদের ভারতীয় হিসেবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে তার প্রতিদান আমরা বাংলাদেশ থেকে দেখছি না। তিনি কি, ধরুন যদি এককালে বলা হতো হাসিনার সময় হাসিনা অনেক কিছু ভারতকে দিয়েছেন, তাহলে ভারত আমাদের কি দিল, এই প্রশ্নটা হতো। আজকের প্রশ্ন হচ্ছে ভারত অনেক কিছু দিচ্ছে, তারেক রহমান সরকার, বিএনপি সরকার কি দিয়েছে ভারতকে ক্ষমতায় আসার পর? একটা উদাহরণ দিন, কোনো উদাহরণ? একমাত্র জঙ্গিদের ছেড়ে দেওয়া ছাড়া এবং ভারত বিরোধী মন্তব্য করা ছাড়া আর কি দিয়েছেন তারা? আর তো কিছুই দেননি। অথচ সবটাই হচ্ছে
ভারত থেকে পাওয়া বিদ্যুতের জোরেই কথা বলতে পারছেন। দ্বিতীয়ত আপনি যেটা বললেন ব্রিক্স প্রসঙ্গ, ব্রিক্সে যেহেতু এই মুহূর্তে বিমস্টেকের পৌরোহিত্য করছেন বাংলাদেশ, ফলে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তাকে সেই কারণে আমন্ত্রণ জানাতেই হবে, এবং সেই আমন্ত্রণ নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি উপেক্ষা করেননি। তিনি তাতে এও বলেছেন তার সঙ্গে দ্বিপাক্ষিক তিনি কথাও বলতে চান, বৈঠক করতে চান। আমার ধারণা যে সেপ্টেম্বরে যেহেতু যদি সত্যি শেষ পর্যন্ত তারেক রহমান আসেন, কেন একটা আওয়ামী লীগ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কারণ কোনো তো সরাসরি কোনো কথা তো বলা যাচ্ছে না তারেক রহমানের সরকারের সঙ্গে। ফলে এখানে এলে একান্তে তারেক রহমান আর প্রধানমন্ত্রী মোদী যদি মিলিত হন, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ ভারতের উভয়ের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে সেখানে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা, যেটা কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় অক্সফোর্ডে লন্ডনে বললেন, যেটা যদি উপেক্ষা করে বিএনপি তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধের মুখে পড়বে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় তার প্রভাব ভারতে পড়বে, সুতরাং ভারতের দিক থেকেও সেটা সুখকর নয়। সেই কারণে ভারত তারেক রহমানের সঙ্গে একটা পরিষ্কার স্পষ্ট আলোচনা করে বুঝে নিতে চান যে তারা কতটা শান্তি, ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ পলিটিক্স তৈরি করতে চাইছেন বাংলাদেশে, যেটা খোলাখুলি একটা আলোচনা হওয়ার সুযোগ হচ্ছে ব্রিক্সকে কেন্দ্র করে। এই প্রথম একটা সুযোগ ঘটবে যে তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 1-to-1 কথা বলার। ফলে এই আমি যে বাকি দ্বিপাক্ষিক সহযোগিতা যেগুলো সেগুলো কোনোটাই খুব একটা এগোয়নি, কোনোটাই। কারণ যখন খলিলুর রহমান ভারতে এসেছিলেন তখন ভারত প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা আছে, সেগুলোর বৈঠক একের পর এক শুরু হোক। কিন্তু একমাত্র বিএসএফ বিডিজি বৈঠকটা ছাড়া আর কোনো বৈঠক হয়নি। খালি একটা টেকনিক্যাল টিম এসেছিল জয়েন্ট রিভার কমিশনের অধীনে, তারা হচ্ছে পানি মাপতে, কিন্তু এর বেশি কিছু, তাও সেটা তারেক রহমান সরকার শেষ মুহূর্তে পাঠিয়েছেন, তখন দেরি হয়ে গেছে, কারণ এরপরে তো বন্যা, সেটা শুকা মরশুমের পানি ডিস্ট্রিবিউশনের ব্যাপার। ফলে আর কোনো বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। একমাত্র বিএসএফ বিজিবি বৈঠকের পর একটু আপাতত একটু পুশব্যাক পুশিন গুলো একটু কম হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভালো দিক। কিন্তু আর কোনো বিষয়, কারণ সেটা বাংলাদেশের নিজের উপর একটা চাপ ছিল যে এত ভারত থেকে লোক বিএসএফ পাঠানোর ব্যবস্থা করছে, তাতে বাংলাদেশের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে, সেই কারণেই তারা বৈঠকে রাজি হয়েছিলেন, বৈঠক করেছিলেন, কিন্তু আর কোনো কিছু বৈঠক করলেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, তো তাকে যিনি লিখেছেন যাই করে চিঠিটা আমি দেখলাম, চিঠিটাতে তিনি প্রথম লাইনে হাতে লিখেছেন আর শেষ লাইনে সইটা হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা। কোথা থেকে টাইপ হয়ে এসছে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না। যাই না, ভবিষ্যতে আরো পরিবর্তন হবে এরকম একটা শুনছি। কিছু ভয় দেখানোর জন্য সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত আইসিটি ধারায় তাদেরকে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা অবাঞ্ছিত বিষয়, এটা হওয়া অনুচিত সম্পূর্ণ। তার মধ্যে সাংবাদিকরাও আছেন। এটা খুবই জঘন্য, অর্থাৎ একটা ভীতির আবহাওয়া তৈরি করে চাইছেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি ঘোষণা করেছেন যখন, তিনি কিন্তু যাবেন, ফলে সে সময় যে অশান্তিটা হবে তার জন্য তারা একটু নিজেদের ঘর গোছাতে চাইছেন। আমার মনে হয় তার আগে সেপ্টেম্বরে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান বের করা যায়, সেটা অনেক ভালো হবে বলেই আমার মনে হয়। বহুল আলোচনা গত কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণা। এই ঘোষণার সর্বশেষ আপডেট কি ডিসেম্বরে আসছেন তিনি নাকি তার আগে আসছেন? তিনি এখনো পর্যন্ত ডিসেম্বরকেই তিনি নির্দিষ্ট সময় বলে স্থির করেছেন। তিনি এর পরেও যে ইন্টারভিউ গুলো দিয়েছেন তাতে কোথাও ডিসেম্বরের মাসের তিনি কোনো পরিবর্তন করেননি। এখন আগামী দিনে যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হবে তখন জানতে পারবো যে তিনি নতুন কোনো কথা